কারেকশন সোসাইটি কিংবা কারেকশন অফিসার আপনারা যারা কাজ করেন, মূলত কারেকশন অফিসাররা কি ধরনের কাজ করেন? কেয়ার, কাস্টোডি অ্যান্ড কন্ট্রোল, এই তিনটা বিষয় আমাদের একজন কারেকশন অফিসার হিসেবে মেইন জব। অবশ্যই সিটিজেন হতে হবে, তবে গ্রিন কার্ড থাকলে পরীক্ষা দেওয়া যাবে। জবে জয়েন করার জন্য তাকে অবশ্যই সিটিজেন হতে হবে। একজন কারেকশন অফিসার হিসেবে যে টাকা মেক করে প্রতি বছর, কোনো সরকারি চাকরিতে আমেরিকা আমার জানা নাই তারা এত টাকা মেক করে প্রতি বছর। কারেকশন সোসাইটি কিংবা কারেকশন অফিসার আপনারা যারা কাজ করেন, মূলত কারেকশন অফিসাররা কি ধরনের কাজ করেন? পুলিশের কাজটা মানুষের কাছে পরিচিত, তারা দেখেন যে আইন শৃঙ্খলা রক্ষা কিংবা প্রিসিংটে কাজ করা, বিভিন্ন ধরনের কাজগুলো পুলিশের কাজের সাথে মানুষ কম বেশি পরিচিত। কিন্তু কারেকশন অফিসারের কাজ দেখতে হলে কারাগারে যেতে হবে, সেই সুযোগ অনেকে পান না। তাই আপনার কাছে জানতে চাওয়া, আপনারা মূলত কি ধরনের কাজ করেন? একজন কারেকশন অফিসার হিসেবে বেসিক্যালি কাজটা হলো আপনার পিআইসি, যেটা হলো পার্সন ইন কাস্টোডি। একজন ইন্ডিভিজুয়ালকে যখন পুলিশ অফিসার বাইরে থেকে এনওয়াইপিডি অ্যারেস্ট করে জেলে পাঠায় কোর্টের মাধ্যমে, তখন তাদের বলা হয় পিআইসি, সো পার্সন ইজ ইন কাস্টোডি। তারা যখন তাদেরকে কেয়ার, কাস্টোডি অ্যান্ড কন্ট্রোল, এই তিনটা বিষয় আমাদের একজন কারেকশন অফিসার হিসেবে মেইন জব। সো কেয়ার বলতে তাদের ওখানে যে তারা থাকার জন্য যেভাবে কেয়ার করা উচিত সেটা তাদের কাস্টোডিতে রাখা, এবং কন্ট্রোল করা। তাদের ভিতরে অনেক সময় গ্যাঞ্জাম হয়, কারণ বাইরে থেকে যারা যায় তারা এক হাউজে অনেক পিআইসি একসাথে থাকে, তারা গন্ডগোল করে, তো তাদের কন্ট্রোলে রাখা। একেবারে শুরুতে কেয়ার থেকে যদি শুরু করি, আপনারা কোন পর্যায়ে আসামিদেরকে কিংবা অভিযুক্তদেরকে হাতে পান? যখনই পুলিশ একজনকে আটক করে কিংবা অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পরে তিনি দোষী কি দোষী নন সেটি তো আদালতের পরবর্তীতে রায়ে সেটি ঠিক করা হবে, তখন থেকে কি আপনারা তাদের হাতে পান, নাকি যখন দোষী হিসেবে তার একটা সাজা দেয়া হয়, শাস্তি দেয়া হয়, তারপর থেকে অভিযুক্তদেরকে আপনারা হাতে পান? না, দোষী হিসেবে যখন সে সাব্যস্ত হয়ে যায় তখন আর আমাদের কাছে থাকে না। পুলিশ যখন অ্যারেস্ট করে কোর্টে নেয়, কোর্ট থেকে ডিসিশন দেয় যে যতদিন পর্যন্ত বিচার চলবে সে ততদিনই সিটির জেলে থাকবে, ততদিনই আমরা রাখতে পারি। যখন তার সাজা ফাইনাল হয়ে যায় তখন সে স্টেটে মুভ হয় বা স্টেটে মুভ করে। অর্থাৎ এই সময়টায়, বিচার চলাকালীন সময়টা তিনি আপনাদের কেয়ারে থাকে। এবং আপনি বলছেন যে কন্ট্রোল করার যে বিষয়টি, কন্ট্রোল করতে আপনি যখন আসামিদেরকে, সবাই একটু জানতে চায় যে আসামিদেরকে কিংবা যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, বেশিরভাগের ক্ষেত্রে হয়তো অনেকে নানা অপরাধে যুক্ত, অনেকে আছে নির্দোষ, তিনি হয়তো অ্যারেস্ট হয়েছেন, পরবর্তীতে আদালতের রায়ে তিনি নির্দোষ প্রমাণিত হবেন। যারা অপরাধে যুক্ত সেই মানুষগুলোকে কন্ট্রোল করা তো একটা খুবই চ্যালেঞ্জিং কাজ, কারণ তাহলে কি খুব শক্তিশালী হতে হবে, অনেক বেশি মাসলম্যান হতে হবে তাদেরকে কন্ট্রোল করার জন্য, নাকি একটা সিস্টেমের মধ্যে আসলে কন্ট্রোলটা করা? না, এটা আসলে কোনো শক্তি বা মাসলের কোনো বিষয় না, এটা হলো সম্পূর্ণ আপনার কমিউনিকেশন। ওকে, আপনার বলে হলো পার্সোনাল কমিউনিকেশন, আপনি কিভাবে তার সাথে কথা বলবেন, আপনি কিভাবে তাকে কমান্ড দিবেন, আর ডেফিনেটলি তারা আপনার কমান্ড ফলো করতে বাধ্য, কারণ তারা তো জেলে আছে, আর তাদের কাছে তো ওরকম হার্ড কোনো কিছু নেই যেটা দিয়ে আপনাকে তারা অ্যাটাক করতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে তাদেরকে আপনারা বাড়তি যে কেয়ারটা দেয়া, অর্থাৎ তিনি যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার নাগরিক অধিকার আছে, তিনি রাষ্ট্রের কাছ থেকে, সিটির কাছ থেকে, ফেডারেলের কাছ থেকে তিনি সেবাটা পাবেন। সেটা কি আপনারা নিশ্চিত করেন? জি, সেটা আপনারা নিশ্চিত করেন। আমি এরপর যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, অর্থাৎ কাজ সম্পর্কে দর্শকদেরকে আমরা একটা আইডিয়া দিলাম, ধারণা দিলাম যে আসলে কি ধরনের কাজগুলো আপনারা করে থাকেন। এই চাকরি পাওয়ার জন্য কি যোগ্যতা লাগে? চাকরি পাওয়ার জন্য বেসিক্যালি যোগ্যতা হলো আপনার হাই স্কুল ডিপ্লোমার পরে 39 কলেজ ক্রেডিট, বাট রিসেন্টলি আমাদের কমিশনার 39 কলেজ ক্রেডিট সেটা ওয়েভ করছে। হাই স্কুল ডিপ্লোমার পরে যদি কারো 1 বছর কন্টিনিউয়াস কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সে এলিজিবল হবে। সেটা কি যে কোনো কাজ না সিটি জব? যে কোনো কাজ, যে কোনো কাজের তিনি যদি 1 বছর, যে কোনো কাজ বলতে ওখানে অনেক চার্ট দেয়া আছে যেটা আপনি সব কাজই ওর মধ্যে ফল ইন করে, অলমোস্ট সব কাজই করে। অর্থাৎ তিনি তার কাজের 1 বছর অভিজ্ঞতা দেখাবেন এবং হাই স্কুল ডিগ্রি দেখাবেন। বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট দেখাবেন, দেখালেই তিনি এই চাকরিটা পেতে পারেন। আবেদনের প্রক্রিয়াটা কোথায় আবেদন করতে হবে, কোথায় সার্কুলারটা পাওয়া যাচ্ছে? DCAS যে সিটির
যে সিটি ওয়াইড যে এজেন্সি আছে ডিকাস, ওইখানে যে রেজিস্ট্রেশন করতে হবে পরীক্ষার জন্য, ডিকাস পরীক্ষার জন্য ডাকবে, যখন পাস করবে তারপরে ডিপার্টমেন্ট থেকে তাকে কল করা হবে, কল করার পরে প্রাথমিকভাবে যে প্রসেস ওইটা শুরু হবে, তারপরে বিভিন্ন প্রসেস 5-6টা ধাপ আছে, ধাপ পার হওয়ার পরে সে জবের জন্য ধাপগুলো কি? তাকে কি রিটেন, মৌখিক পরীক্ষা, সাইকোলজিক্যাল পরীক্ষা, কি কি পরীক্ষা থাকে আসলে? শারীরিক পরীক্ষা থাকে, মেডিকেল পরীক্ষা থাকে, তারপরে আপনার রিটেন সাইকোলজি থাকে, ওরাল সাইকোলজি থাকে, তারপরেই আপনার পুরো প্রসেস শেষ হতে কতদিন সময় লাগে? এটা ডিপেন্ড করে আপনার ডিমান্ডের উপরে, আপনার ডিপার্টমেন্ট কত তাড়াতাড়ি প্রসেস করতেছে, কত তাড়াতাড়ি নেক্সট ক্লাসটা তারা করবে। এটা যেমন আমি যখন শুরু করছি 8 বছর আগে, 7 বছর আগে, তখন আমি 2 বছর 2.5 বছর পর্যন্ত ওয়েট করছি, কিন্তু এখন 3-4 মাসের মধ্যে আপনার ডাকা শুরু হয়। অর্থাৎ বেশি লোক দরকার এই মুহূর্তে, সেই কারণে খুব দ্রুত প্রসেসগুলো সারা হচ্ছে। জি। আচ্ছা, আপনি বলছিলেন যে শিক্ষাগত যোগ্যতার কথা বলছিলেন, এই শিক্ষাগত যোগ্যতার বাইরে আর কি যোগ্যতা লাগবে? তাকে কি সিটিজেন হতে হবে? তার অন্যান্য লিগ্যাল স্ট্যাটাস থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো কি থাকে? তাকে অবশ্যই সিটিজেন হতে হবে, তবে গ্রিন কার্ড থাকলে পরীক্ষা দেওয়া যাবে। জবে জয়েন করার জন্য তাকে অবশ্যই সিটিজেন হতে হবে। সিটিজেন হতে হবে। এবং একই সঙ্গে আমরা বয়সের কোনো বিষয় কি আছে? যেমন এনওআইপিডি তে 35 বছরের একটা বার আছে, আই থিংক 17.5 বছরে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবে, 21 বছরে জবে জয়েন করার জন্য এলিজিবল হবে। আর আপনার উপরে কোনো বয়সের লিমিট নাই, যে কোনো বয়সে আপনার 50-60 বছর বয়সেও কারেকশন অফিসার হিসেবে জয়েন করতে পারবে। সেক্ষেত্রে যখন আপনি বললেন যে ফিজিক্যাল একটা টেস্টের বিষয় দরকার হয়, যখন একজন 70 বছরের বয়স্ক মানুষ যান, সেক্ষেত্রে তার আসলে কি ফিজিক্যাল, তার কি শারীরিক সক্ষমতা দেখা হয় নাকি ফিটনেসটা দেখা হয়? না, ফিটনেস তো অবশ্যই, সক্ষমতাও দেখা হয়, ফিটনেসও দেখা হয়, তাকে মানে ফিজিক্যাল যে টেস্টটা ওটা দিতে হয়। আমি আপনাকে উদাহরণটা দিই, সেটা হলো 2 মিনিট 20 সেকেন্ডের একটা দৌড় আছে, ওই দৌড় পার হয়ে আসতে হবে, তারপরে 140 পাউন্ডের একটা ডেমো আছে, ওটা টেনে আই থিঙ্ক 25 ফিট নিয়ে আসতে হয়, আর আরেকটা 80 পাউন্ডের একটা থিং আছে যেটা আপনার উঁচু করে রাখতে হয় 30 সেকেন্ডস, এরকম কিছু স্টেপ আছে। তারপরে স্টেয়ার্স, সিঁড়ি আছে, যেটা কয়েকটা সিঁড়ি আপনার দৌড়াইতে হয়, এগুলা পার করতে হয়। আপনার দমটা দেখা হয়? জি, দমটা দেখা হয়। দর্শক আছেন একজন টেলিফোনে, দর্শক আপনার টেলিফোনটা নিতে চাই, আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি এসএন নাইমুর রহমান অ্যাস্টোরিয়া থেকে। জি, হাসান ভাই একটু আগে বললেন যে কারেকশন অফিসারদের কাজ হচ্ছে কেয়ার, কাস্টোডি এন্ড কন্ট্রোল। তো আমার প্রশ্ন হচ্ছে ডিপার্টমেন্টের ইনমেটদের উপরে কন্ট্রোল কতটুকু আছে? আমরা দেখি পুলিশদের রাস্তা যথেষ্ট অ্যাবিউজ করে, কারেকশন অফিসারদের ক্ষেত্রে কি সেম নাকি ব্যতিক্রম? জি, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অবশ্যই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাইয়া, যেটা হলো কন্ট্রোল। অবশ্যই আমি তো সেটাই প্রথমেই বললাম যে তাদের কাছে তো কোনো কন্ট্রাব্যান্ড বা হাতিয়ার থাকে না যেটা দিয়ে আপনাকে তারা হিট করতে পারে। আমরা ডিপার্টমেন্টাল রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তাদেরকে কমান্ড দেওয়ার ট্রাই করি। তারা মোস্ট অফ দ্য টাইম তারা শুনে ফলো করে। সামটাইমস লাইক যখন আপনার ফ্যামিলিতেই যখন 5টা ফ্যামিলি মেম্বার থাকবে, 1-2 তো এদিক ওদিক করেই, তখন তার জন্য আলাদা ব্যবস্থা আছে, আমরা আলাদা টিম ডাকা হয়, সেই টিম এসে প্রবলেম সলভ করে। অর্থাৎ একটু যোগ করি এই দর্শকের প্রশ্নের সঙ্গে কাজী হাসান, সেটি হলো আপনাদেরকে কি কখনো বিপদে পড়তে হয় কিনা, অর্থাৎ আপনারা ফিজিক্যালি অ্যাসাল্ট হচ্ছেন কিনা, কিংবা এই জবটা বিপজ্জনক কিনা? দর্শকের কনসার্ন হয়তো সেটাও। আমি যেটা বলবো, আমি জব খুব পছন্দ করে, আমি প্রতিবারই যখন টিবিএনে আসি আমি জব সম্বন্ধে খুব হাইলি রিকমেন্ডেশন দেই। সেটা হলো এখানে আপনার অবশ্যই রিস্ক সব জবেই আছে। আপনি যদি ডাকিনেও কাজে যান, আপনি যদি গাড়িও চালাইতে যান, সেখানে প্রত্যেকটা জবেই রিস্ক আছে। তবে আমি যদি এনওআইপিডি থেকে কম্পেয়ার করি, এনওআইপিডির রিস্ক আপনার যেটা বাইরে যারা জব করে আপনি চিন্তা করেন, আমি বলবো না, কিন্তু ভিতরে আবারও বলতেছি ওদের কাছে তো কিছু নেই যে ওরা যেটা দিয়ে আপনাকে সার্চ করে নিরস্ত্র করে তো আপনাদের হাতে দেয়া হয়। ওদের প্রত্যেকটা মুভমেন্ট ওদের সার্চ করা হয়। ওরা বাইরে যাবে, ওরা বাইরে থেকে ভিতরে আসবে, ওরা ক্লিনিকে যাবে, যেখানেই যাবে ওদের সার্চ করা হয়। ওরা রেকে যাবে, প্রতিটা মুভমেন্ট ওদের সার্চ করা হয়। ওদের কাছে কিছুই থাকে না করে কিছু। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন।
জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে আমান। জি আমাদের তো আমার আপনাদের অনুষ্ঠান অনেক ভালো লাগে, দেখি সব সময়। অসংখ্য তো ধন্যবাদ। হাসান ভাইয়ের অবদান কারেকশনের জন্য সব জায়গায় দেখি আর কি। উনি অনেক অ্যাক্টিভ কারেকশন, বাঙালি কমিউনিটির জন্য উনি অনেক কিছু করতেছে। নিঃসন্দেহে। তো আমার ওনার কাছে কোশ্চেন হচ্ছে যে কেউ যদি ওখানে সিলেক্টেড হয় কারেকশন একাডেমির জন্য, এক্ষেত্রে বিসিএস কি ভূমিকা রাখবে? থ্যাংক ইউ। অর্থাৎ আপনাদের বাংলাদেশ কারেকশন সোসাইটি যেটির আপনি প্রেসিডেন্ট, তারা কি ভূমিকা রাখবেন যারা সিলেক্টেড হচ্ছে তাদেরকে মান উন্নয়নে সহযোগিতার যে বিষয়টি তারা চান সেটি দর্শক জানতে চান। ধন্যবাদ আমান ভাই, আপনাকে সুন্দর একটা প্রশ্ন করছেন। বিসিএস বলতে আমাদের বাংলাদেশি কারেকশন সোসাইটি, যেটা শুধু সিলেক্টেড, আপনি বলছেন একজন ক্যান্ডিডেট যখন সিলেক্টেড হয়ে যায়, সিলেক্টেড হওয়া না, তার আগে থেকেই আমাদের সোসাইটি তাদের হেল্প করা হয় কিভাবে জবের জন্য প্রিপারেশন নেবে, কিভাবে পরীক্ষা দিবে, কিভাবে সে সহজেই পাশ করে আসতে পারবে। তারপর ডিপার্টমেন্ট যখন তাকে কল করবে পরবর্তী প্রসেসের জন্য, সেই প্রত্যেকটা প্রসেসের জন্য আমাদের যে সোসাইটির যে এক্সিকিউটিভ বোর্ড মেম্বার বা মেম্বাররা আছে, তারা প্রত্যেকটাই স্টেপে সহযোগিতা করে থাকে। এবং একাডেমিতে তারা কিভাবে সহজে একাডেমিটা পার করতে পারবে, পড়াশোনা থেকে শুরু করে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, প্রত্যেকটা সেকশনেই তাদের হেল্প করা হয়। আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার টেলিফোনটা নিতে চাই। হ্যালো, দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। আমার ওই ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। জি। আমি ওয়েস্টচেস্টার কাউন্টিতে থাকি, হোয়াইট প্লেন্স। তো ওখানে কি কোনো রেসিডেন্সিয়াল রিকোয়ারমেন্টস আছে কিনা? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি আর একটা সুন্দর কথা বলছেন, যেটা অনেকেই এই কোশ্চেন জিজ্ঞেস করে। সেটা হলো, যেহেতু এটা সিটি জব, আপনার সিটি 5 বড় ছাড়াও আপনার ওইদিকে লং আইল্যান্ডে নাসাউ কাউন্টি, সাফক কাউন্টি আর ওয়েস্টচেস্টার কাউন্টি, হ্যাঁ আপনি এলিজিবল হবেন পরীক্ষা দেওয়ার জন্য। ওয়েস্টচেস্টার কাউন্টি, অরেঞ্জ কাউন্টি, রকল্যান্ড কাউন্টি, এরকম আরো কয়েকটা কাউন্টি আছে যেটা আপনি থাকতে পারবেন জব করার সময়। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমাদের আরো একজন দর্শক লাইনে আছেন, তার প্রশ্নটি আমরা তিনি যোগাযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও আমরা হয়তো সেটি নেব। যেটি অনেকের হয়তো জানতে চাওয়া, সেটি হলো এত চ্যালেঞ্জিং একটা কাজ, কিংবা আপনারা বেশ গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করতে হয়, সেক্ষেত্রে এই চাকরি যারা করবেন তাদের সুবিধাটা কি, অর্থাৎ তারা কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন সিটি থেকে? তাদের মেইন সুবিধা হলো বেতন, স্যালারি। একজন কারেকশন অফিসার হিসেবে যে টাকা মেক করে প্রতি বছর, কোনো সরকারি চাকরিতে আমেরিকা আমার জানা নাই তারা এত টাকা মেক করে প্রতি বছর। আচ্ছা। তো ডেফিনেটলি এটা উইথ ওভারটাইম সহ। সেটা কত? ওভার $200,000 এই যোগ্যতায়। একটা হাই স্কুল ডিপ্লোমা দিয়ে $230,000 বছরে মেক করা, এটা আমার মনে হয় অনেক টাকা। ওকে, আর কি সুবিধা আছে? আর রিটায়ারমেন্ট বেনিফিট আছে, হেলথ বেনিফিট, 401k, 457। সবচেয়ে বড় কথা, আপনার জব সিকিউর। 2 বছর প্রবেশনের পরে আপনার জব সিকিউর। সবচেয়ে বড় কথা যে সবাই যেটা মনে করে যে ভিতরে জবটা কেমন, সেফ কিনা, তা আমি সবসময় বলি, একজন কারেকশন অফিসার বা একজন সিটি এমপ্লয়ির সেফটি সিটির কাছে, ডিপার্টমেন্টের কাছে সবার আগে। তো আপনাকে হেল্পের জন্য প্রতিটা মুহূর্তে তারা অ্যাক্টিভ, যে আপনার কখন কি লাগবে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, এই চাকরিতে আপনি বলছিলেন যে কোনো সরকারি চাকরিতে এত টাকা মেক করা যায় কিনা, সেটা নিয়ে আপনার মধ্যে একটু সংশয় আছে, কেন এই কারেকশন অফিসাররা এত বেশি স্যালারি পেয়ে থাকেন? এটা আমাদের ইউনিয়নের ভূমিকা আছে, যে ইউনিয়ন যখন সিটির সাথে আপনার নেগোশিয়েট করে তখন এই স্যালারিটা ইনক্রিজ হয়। এটা ইউনিয়ন এবং সিটি নির্ধারণ করে আমাদের থাকে। অর্থাৎ এটা নেগোসিয়েশনের একটা ফলাফল হিসেবে হয়তো এই স্যালারিটা এসেছে। এবং আপনাকে অভিনন্দনও জানাচ্ছি, আপনি ডিপার্টমেন্টেরও ডেলিগেট নির্বাচিত হয়েছেন, প্রায় 1000 কারেকশন অফিসারের নেতৃত্ব দিচ্ছেন আপনি। সেই জায়গায় আপনার কাছে জানতে চাই, একদিকে বাংলাদেশি কারেকশন সোসাইটি যেটির প্রেসিডেন্ট হিসেবে আপনি দায়িত্ব পালন করছেন, কি সংখ্যায় বাংলাদেশিরা এই কারেকশন অফিসার হিসেবে নিউ ইয়র্ক সিটিতে আছেন, তাদের জন্য আপনারা কি ধরনের কাজগুলো করছেন?
এটা একটা সুন্দর সুন্দর প্রশ্ন করছেন ভাইয়া, ধন্যবাদ। আমাদের ডিপার্টমেন্টে এখন 120-25 জন আছে বাংলাদেশি, এবং প্রতিটা ক্লাসে আপনি লাস্ট 4 বছর ডিপার্টমেন্টে হায়ারিং বন্ধ ছিল, যার কারণে বাংলাদেশিরা আসার সুযোগ পায় না। তবে এখন যে ক্লাসগুলো আসতেছে প্রতিটা ক্লাসে আপনার 10% 15% করে বাংলাদেশি জয়েন করতেছে। এই আমাদের সোসাইটির যে আপনার মাধ্যমে আমরা বিভিন্নভাবে হেল্প করে থাকি, বিশেষ করে যেমন টিবিএন আপনার এখানে আসি মান্থলি বা প্রতি 2 মাস পর পরে এসে যে আমরা কথা বলি, এটা কমিউনিটির মানুষজন দেখতেছে। আরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে অ্যাক্টিভিটিগুলো করে থাকি, জব ফেয়ার করি আমাদের সোসাইটি থেকে, এর মাধ্যমে কমিউনিটির লোকজন জানতেছে এবং আসতেছে ডিপার্টমেন্টে। ওকে, আমাদের সোশ্যাল মিডিয়ায় MS মোফাজ্জল নামে একজন একটি প্রশ্ন করেছেন। তিনি লিখেছেন স্যালারি অ্যারাউন্ড 45K and it would be included overtime $90 to $100, but 200K is a question. ওকে, সেটা হলো যে আপনি $45,000 এটা না, আপনার 54,000 দিয়ে জব শুরু হয় একাডেমিতে। একাডেমি যখন শেষ হয় তখন আমি তো বললামই যে আপনার ওভারটাইম, প্রচুর ওভারটাইম। প্রথম বছরেই আপনার একজন প্রবেশনারি অফিসার তারা মেক করে $100,000 উপরে। যখন 5 বছর, প্রতি বছরই স্যালারি ইনক্রিজ হয়, এবং 5.5 বছরে এটা টপ পে বলে, টপ পে, এরপরে আর ইনক্রিজ হয় না। 5.5 বছরে যেটা আমাদের বেতন 1,18,000 টাকা, না 1,23,000 টাকা বর্তমানে। তা আপনি চিন্তা করেন যে আপনার 1,23,000 টাকা বেস স্যালারি, 40 ঘন্টা স্যালারি, কিন্তু আপনি উইকলি 40 ঘন্টা করতেছেন না, আপনি উইকলি করতেছেন 80 ঘন্টা, 100 ঘন্টা। আপনি কাজে গেলে আপনার 16 ঘন্টা 18 ঘন্টা কাজ করতে হয়, তাহলে বেতন কত হবে? যেখানে 1,23,000 বা 1,18,000 টাকা বেস স্যালারি, সেখানে তো 1.5 গুণ আরো বাড়বে। অর্থাৎ আপনি যদি বেশি কাজ করেন বেশি ইনকাম করার সুযোগ আপনার আছে, এটা হলো সহজ হিসেব। আমরা যেটি জানতে চাই, আপনারা বলছিলেন প্রায় 100-র উপরে বাংলাদেশি কারেকশন অফিসার আছেন। জি, তাদের মধ্যে নারীদের সংখ্যা কেমন? কারণ অনেক নারীরা তারা মনে করেন যে তারা একটা নিরাপদ চাকরি খুঁজেন, তারা হয়তো তার সেই যোগ্যতা আছে। আপনি যেহেতু বলছিলেন যে হাই স্কুল ডিগ্রি থাকলে তিনি আবেদন করতে পারছেন, সেক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কেমন এই কারেকশন অফিসার হিসেবে? নারীদের অংশগ্রহণ টোটাল বাংলাদেশি মেয়ে আছে 5 জন, তো তার মধ্যে 4 জন আসছে আমাদের সোসাইটির মাধ্যমেই। যেটা আমি সবসময় টিভিএনে এসে বলি যে জবটা নারী বান্ধব, নারীদের জন্য বেশি উপযোগী জবটা। তো সবচেয়ে মজার বিষয়, যারা 5 জন আসছে বাংলাদেশি মেয়ে, তারা একজনও এখন মানে প্রত্যেকেই জবে আছে, কিন্তু ছেলেরা আসলে তারা অনেকে সুইচ করে চলে যায় বা অন্য জব ছেড়ে দেয়, কিন্তু কোনো মেয়ে এখন পর্যন্ত 5 জনই আসছে, 5 জনই জবে আছে। অর্থাৎ তাদের কর্ম পরিবেশটা তাদের কাছে নিরাপদ মনে হয়েছে বলে তারা এখনো কন্টিনিউ করে যাচ্ছে। জি, আরেকজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনাকে আপনার প্রশ্নটি নিতে চাই, আপনি একটু টেলিভিশনের ভলিউমটি কমিয়ে যদি প্রশ্নটি করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। ও সরি, আমার নাম লিটন খান, আমি সাপোক কাউন্টিতে থাকি। আমার ফ্রেন্ড মানে খুবই আগ্রহী ঢোকার জন্য। এখন আমার প্রশ্ন হলো যে টপ পেটা কত বছর পরে এবং ভ্যাকেশন কত দিনে? বাংলাদেশের কারেকশন সোসাইটি কাজে আসার কাছে আমার প্রশ্ন। জি জি, ধন্যবাদ খান ভাই প্রশ্ন করার জন্য। আপনার প্রশ্ন হলো ভ্যাকেশন কতদিন এবং টপে 5.5 বছরের টপে, আর ভ্যাকেশন হলো প্রথম যখন জব শুরু হয় তখন 13 দিন, আর 5.5 বছরে যে 27 দিন, 27 কর্মদিবস, দ্যাট মিনস আপনি প্রায় 1.5 মাসের মতো 2 বারে পাবে। তারপরে আর এছাড়াও সুবিধা আছে, যখন একটা অফিসার ভ্যাকেশনে যায় তখন সে মিউচুয়াল করে, আর এক অফিসারের সাথে মিউচুয়াল করে আরও তার ভ্যাকেশন এক্সটেন্ড করে। দ্যাট মিনস একজন লাইক 5.5 বছর জবে অন দ্য জব অফিসার, সে 2 মাস ভ্যাকেশন করতে পারে 2 বারে, 6 মান্থস পর 1 মাস 2 মাস করতে পারে। একেবারে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটা হলো, যারা এই জবে
করতে আগ্রহী কিংবা এই জবে প্রবেশ করতে আগ্রহী, তারা প্রস্তুতিটা কিভাবে নেবে? তারা অনেকে জানতে চান যে তারা যে পরীক্ষাটা দেবেন কিংবা এই জবের জন্য আলাদা করে কোনো পড়াশোনা, আলাদা করে কোনো প্রস্তুতি, কোথাও কি কোনো কোচিং করা, কোনো ট্রেনিং ইনস্টিটিউট সে জাতীয় কিছু আছে কিনা? তারা আমাদের সাথে যোগাযোগ করবে, আমাদের সোসাইটির যে কোনো মেম্বার তাদের আন্তরিকতার সাথে সহযোগিতা করবে। আর বেসিক্যালি এখানে পড়াশোনার ওরকম কিছু নেই। পাবলিক লাইব্রেরিতে কারেকশন অফিসারের বই পাওয়া যায়, ওইখান থেকে আপনি ধারণা পেতে পারেন, তবে আমার মনে হয় বই পড়লে আপনি আরো ঘুলায় ফেলবেন। আচ্ছা, তো আপনি যদি আপনার পরিচিত কোনো কারেকশন অফিসার, সিটি কারেকশন অফিসার থাকে, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের গাইডলাইন দিব যে কিভাবে সহজে এটা মানে পাস করা যায়। আপনার মধ্যেই সবকিছু আছে, বেসিক জিনিস। আপনি শুধু পড়বেন, বুঝবেন, বুঝে উত্তর দিবেন এবং উত্তর দিলে একটা সময় হয়তো আপনাদের এই বাংলাদেশি কারেকশন সোসাইটিতে তিনি গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবেন, কমিউনিটি সার্ভিস করার সুযোগ পাবেন এবং একই সঙ্গে কমিউনিটিকে, নিজের জীবনের পাশাপাশি কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। এবং সেটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মূলত সেই মেসেজটাই দিতে চাই যে ইউ ক্যান ডু ইট। কাজী হাসান পেরেছেন, আপনিও পারবেন, এবং সেই উৎসাহটা দেওয়ার জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। আপনি যদি একেবারে শেষ কোনো কথা বলতে চান, আমরা শেষ করবো আপনার সাথে আলোচনা। শেষ কথা দর্শকদের উদ্দেশ্যে যেটা হলো যে আপনারা ট্রাই করেন, আপনাদের হারানোর কোনো কিছু নাই এই জবে কারেকশন অফিসারে। যেহেতু আপনার প্রথম দিন থেকে, একাডেমির প্রথম দিন থেকে আপনার স্যালারি স্টার্ট হয়। আমি একজন কমিউনিটি মেম্বার হিসেবে আমার কিন্তু এখানে কোনো বেনিফিটস নাই যে আমি টিবিএনে আসবো, এসে আপনাদের বলবো যে ভাই জবে আসেন। এখানে আমাকে এই জন্য কোনো স্যালারি দেওয়া হয় না। আমি শুধু কমিউনিটির মানুষজন যাতে জানে জব সম্বন্ধে তাদের ধারণাটা আসে, যার কারণে আমাদের এহসান জুয়েল ভাই বলেন দ্যাট টিবিএন থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় আসার জন্য, আপনাদের জানানোর জন্য। এজন্য টিবিএনকে ধন্যবাদ জানানো আমাদের উচিত। এবং যেটা বলতেছিলাম সেটা হলো যে জব ট্রাই করেন। ওয়ান অফ দ্য বেস্ট জব আমি মনে করি এইটা ল এনফোর্সমেন্টের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।